নমস্কার, নিউজ বর্তমানে ফেসবুক লাইভ থেকে আপনাদের অনেক স্বাগত। সঙ্গে আমি সুবর্ণা রয়েছি। এখন নজর কিন্তু প্রত্যেকেরই 2026 বিধানসভা নির্বাচনে, এবং এই বিধানসভা নির্বাচন যেখানে অবশ্যই আমরা প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে দেখলাম এগিয়ে রয়েছে বামফ্রন্ট অর্থাৎ বিরোধী দল বামফ্রন্ট, এবং তার সঙ্গে কিন্তু বিজেপি। 144টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট, বিজেপি, এবং তার সঙ্গে কিন্তু 192টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। বিগত নির্বাচনের যদি ইতিহাস আমরা দেখে থাকি, সেখানে দাঁড়িয়ে অবশ্যই সবসময় দেখা গেছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখনই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে, অর্থাৎ দিনক্ষণ ঘোষণা করা হয়েছে, তখন কিন্তু অবশ্যই তার পরে পরেই শাসক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কিন্তু এবারে কেন অন্যরকম হলো? এবারে শাসক দল কেন পিছিয়ে গেল? কেন বিরোধীরা এগিয়ে এসে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেললে? এবং দুটি বিরোধী দল কিন্তু এই প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছে, এবং এই প্রার্থী তালিকার মধ্যে কিন্তু বেশ কিছু চমক রয়েছে এবারে 2026-এর বিধানসভা নির্বাচনের নিরিখে। আমরা এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের প্রতিনিধি রয়েছে রাজা মজুমদার। রাজাকে ডেকে নেব আমাদের সঙ্গে। প্রথমত বলবো, রাজা, নতুন চমক, প্রথমত বিরোধীরা এগিয়ে এসছে এবারে নির্বাচনের ইতিহাসে কিন্তু একদম অন্যরকম পালা বদল বলতে পারি। শাসক দল আগে না, বিরোধীরা আগে। তো এই যে পরপর চমকটা এলো, প্রথমত বিরোধীদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু নয়া চমক, রাজনৈতিক সমীকরণটা কি দেখা যাচ্ছে? তুমি যদি একটু পরপর করে বলো। দেখো শোভনাদি, বিরোধীদের মূল দাবিটা কি? পরিবর্তন। আমরা দেখলাম যে ভোট ঘোষণা হতেই প্রথম পরিবর্তনটা হয়ে গেল। সেটা হচ্ছে যে প্রতিবার যেটা হয় যে আগে শাসক দল প্রার্থী ঘোষণা করে, বরাবরই তারা এগিয়ে থাকে, এবং এমনকি তারা 294টা আসনে প্রার্থী ঘোষণা করে দেয়। কিন্তু এবারে আমরা প্রথম দেখলাম যে বিরোধীরা আগে করলো। প্রথমে বামফ্রন্ট, সব থেকে বড় চমক এটা, প্রথমে বামফ্রন্ট ঘোষণা করে দিল, তারপরে বিজেপি করলো, এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে বিজেপিও করলো। বামফ্রন্টে তুমি বললেই যে 192টা আসনে প্রার্থী ঘোষণা করেছে, এবং বিজেপি 144টা আসনে প্রার্থী ঘোষণা করেছে। বামফ্রন্টের ব্যাপারটা হচ্ছে যে বামফ্রন্ট তো একা লড়বে না। বামফ্রন্ট আরও কয়েকটা দলের সঙ্গে, বিশেষ করে আইএসএফ, মানে নওশাদ সিদ্দিকীর আইএসএফ বলো, বা সম্ভবত হুমায়ুন কবিরের দলের সঙ্গেও তাদের একটা সমঝোতা হতে পারে। ফলে তাদের 192টা দিয়েছে, এরপরে আরও 2-1টা হয়তো তাদের যোগ হবে, এবং বাকি নওশাদের দলকে দেবে। ঠিক আছে। আর বিজেপি তো 294টাতেই লড়বে, আপাতত 144টাতে দিল। কিন্তু আজকের এই সবথেকে বড় চমক তো এটাই যে বিরোধীরা এবারে পরিবর্তন ঘটিয়ে দিল, মানে অরিজিনাল পরিবর্তনের আগে একটা পরিবর্তন ঘটিয়ে দিল। এখন চমকটা কি? সব থেকে বড়, আমি যদি বামেদের দিয়ে শুরু করি, বামেদের চমক যেমন আছে নবীন প্রবীণের একটা, যেটা আমরা আলোচনা করছিলাম দীর্ঘদিন ধরে, যে নবীনদের এগিয়ে নিয়ে আসা হবে। হ্যাঁ, তা আমরা দেখলাম এবার নবীনদের কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে নিয়ে আসা হলো। হ্যাঁ, কেমন এগিয়ে নিয়ে আসা হলো? যে তোমার দীপশিতা ধর থেকে শুরু করে কলতা, হ্যাঁ, তারপরে সায়ন, এদেরকে প্রার্থী তালিকায় রাখা হয়েছে, এবং গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব, তার ভ্রাতুষ্পুত্র, এদেরকে রাখা হচ্ছে। আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকেও যেমন রাখা হয়েছে, তেমনি আরও কিছু প্রবীণ নেতাকেও রাখা হয়েছে। এটা তো একটা দিক। আর বামফ্রন্টের প্রার্থী তালিকার সবথেকে বড় চমক যেটা হচ্ছে, সেটা হচ্ছে কালীগঞ্জে আমরা দেখেছিলাম আগের যে উপনির্বাচনের দিন তামান্না যে বলে যে ছোট্ট মেয়েটি প্রাণ হারিয়েছিলেন, তার মাকে এবার প্রার্থী করে দেওয়া হয়েছে। এটা কিন্তু বামফ্রন্টের, আমি বলতে পারি যে একদম মাস্টার স্ট্রোক। মানে যে বামফ্রন্ট শূন্য বিগত 2-3টে নির্বাচনে রয়েছে, আমার মনে হয় যে এবার বামফ্রন্ট সেই চিন্তাভাবনা রেখে কিছু লড়াই দিয়ে অত 1-2টো আসন জেতার একটা রাস্তায় এলো। এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে। এখন সেটা কি হবে, সেটা ভোটের ইয়েতে হবে। আর সব বিজেপির প্রার্থী তালিকায় যেটা চমক, সেটা তো অবশ্যই শুভেন্দু অধিকারী, যেটা আমরা আলোচনা করছিলাম বিভিন্ন সূত্র ধরে, সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে যে জল্পনা চলছিল যে শুভেন্দু এবার হয়তো 2টো আসনে দাঁড়াতে পারে, বা তাকে 2টো আসনের টিকিট দিতে পারে, এবং আমরা দেখলাম সেটাই হয়েছে। হ্যাঁ, তিনি ভবানীপুরে যেমনি রয়েছেন, তেমনি নন্দীগ্রামেও রয়েছে। ভবানীপুরে কেন আমরা এখনই বলতে পারি না যে মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দুর লড়াই এবার হবে, আমরা আশা করতে পারি হবে, কারণ এখনও তো তৃণমূলের প্রার্থী তালিকা হয়নি যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়াচ্ছে, ভবানীপুরে দাঁড়াচ্ছেন। তিনি অন্য আসনেও দাঁড়াতে পারেন, সেটা আমরা জানি না। কিন্তু যেহেতু তার আসন ওটা,
তাহলে আমরা ধরে নিতেই পারি যে ওখানে একটা লড়াই হবে। তাহলে এখানে একটা বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে এই মুহূর্তে বিজেপির শুভেন্দু ছাড়া হয়তো কেউ মুখ নেই। এটা যদি আমরা অন্যভাবে দেখি তাহলে শুভেন্দু ছাড়া তো আর কেউ মুখ নেই। তাহলে শুভেন্দু সেখানে শুভেন্দু ছাড়া কোনো বিকল্পও নেই। তাহলে শুভেন্দু প্রার্থী দু জায়গাতে। এইবার যেগুলো দেখছি যে আমাদের এবারে ভবানীপুর আসনটি এর আগের বারে যেমন 2021-এ নন্দীগ্রাম হয়েছিল, গোটা ভারতবর্ষের একটা আইকনিক একটা বিধানসভা কেন্দ্র, এবারে ভবানীপুর সেটা হতে চলেছে বলে আমরা ধরে নিতে পারি। এছাড়া আরও বেশ কিছু আসন আছে যেখানে লড়াইটা কার্যত ত্রিমুখী চলে যেতে পারে। সেটা যা তুমি দেখে নাও, বরানগর আসন। বরানগরে এর আগেরবারে উপনির্বাচনও হয়েছিল, সেখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তারকা প্রার্থী জিতেছিল। কিন্তু এবারে বরানগরে আমরা দেখছি যে যেমন রয়েছে তোমার সজল ঘোষকে প্রার্থী করা হচ্ছে, এর আগেরবারে তিনি হেরে গিয়েছিলেন। তেমনি সিপিএমের বরানগরে রয়েছে তোমার সায়নদীপ মিত্র, হ্যাঁ, একদমই নবীন একজন মুখ এবং আইনজীবী, তাকে দাঁড় করানো হয়েছে। ফলে সজল আর সায়নদীপ সঙ্গে যদি সায়ন্তিকা হয় তাহলে লড়াইটা ত্রিমুখী হবে। বরানগর একটা সেরকম কেন্দ্র আছে। এবার আমি একটুখানি বলি যে বিজেপির প্রার্থী তালিকার মধ্যে যারা এর আগের বারে ভোটে জিতেছিলেন, মানে বিধায়ক হয়েছিলেন, সেই বিধায়কদের মধ্যে সবথেকে বড় চমক যদি আমি বলি তাহলে হচ্ছে তোমার বালুরঘাট কেন্দ্র। বালুরঘাটে জয়ী প্রার্থীকে কিন্তু এবার টিকিট দেওয়া হয়নি, এবং তিনি কিন্তু বলা যেতে পারে বিজেপির একটি মুখ। কারণ অর্থ মন্ত্রক সংক্রান্ত যে কোনো যেমন বাজেট হোক বা এই জাতীয় যদি কিছু হয় তাহলে দেখবে আমরা অশোক লাহিড়ীকে আমরা দেখেছি বরাবরই যে বিজেপি তাকে দিয়েই প্রেস কনফারেন্স করায়, এবং আমরা এটা ধরেই নিতে পারছিলাম যে যদি উনি এবারও জেতেন এবং বিজেপি সরকার গঠন করেন তাহলে অশোক লাহিড়ী হয়তো অর্থমন্ত্রী হবেন। এটা অনেক আলোচনা চলছিল, বিজেপির অন্তরেই চলছিল। কিন্তু অশোক লাহিড়ীকে কিন্তু এবার টিকিট দেওয়া হয়নি, সেখানে দীপক মিত্রকে টিকিট দেওয়া হয়, দীপক রায় সম্ভবত, সুকান্ত মজুমদার ঘনিষ্ঠ, তাকেই টিকিট দেওয়া হয়েছে। তাহলে অশোক লাহিড়ীকে কি অন্য কোনো জায়গায় যাবে? কারণ বালুরঘাট কেন্দ্রটিতে আমরা ধরতে পারি বিজেপির সব থেকে সেফেস্ট স্টেপ, হ্যাঁ, তাহলে সেখানে তাকে টিকিট দেওয়া হলো না। এটা গেল একটা নম্বর। আর তারপরে আমরা যেটা দেখলাম যে বাকি যারা চন্দনা বাউড়ি থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল বা যারা জিতেছে তাদের টিকিট দেওয়া হয়েছে। এবং দিলীপ ঘোষও একটা চমক। তার দিলীপ ঘোষকে খড়গপুর সদর এবং হিরণ ভট্টাচার্য যিনি অভিনেতা, তাকে এবারে টিকিটের কোনো গল্প হয়নি। কারণ হিরণকে নিয়ে কয়েকদিন আগেই একটা বড় বিতর্ক হয়েছিল দ্বিতীয় বিয়ে নিয়ে, ফলে ওকে হয়তো সেই কারণে এখনো প্রার্থী তালিকা থেকে সাইডে রাখা হয়েছে। কারণ একটা কথা আমি একটু রাজা বলতে চাই, সেটা হচ্ছে যে তুমি খুব সুন্দর বিশ্লেষণ করছো। একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এই যে হিরণকে টিকিট দেওয়া হয়নি, কারণ বারবার করে যখন ব্রিগেডের জনসভা করেছিলেন মোদি, সেখানে একটা কথা বলেছিলেন যে প্রার্থীদের ভাবমূর্তিটা একটা বিশাল বড় ফ্যাক্টর। কারণ এবারে নির্বাচনে কিন্তু বারবার করে তারা পুরনোদেরকে ডেফিনেটলি রাখবে, মানে একদম নতুন তরুণ তুর্কিদের থেকেও পুরনোদের ওপর ভরসা রেখেছেন, কিন্তু ভাবমূর্তিটা স্বচ্ছ থাকতে হবে। এই স্বচ্ছ ভাবমূর্তিটা যাদের নেই বলে দল মনে করছে তাদেরকেই কি বাতিলের তালিকায় ফেলেছে, যার মধ্যে আমি হিরণকে অবশ্যই রাখতে পারি। দেখো 2021 আর 2026-এর মধ্যে সবথেকে বড় যে ফ্যাক্টরটা এসছে সেটা হচ্ছে যে চমকের রাজনীতিতে এবার বিজেপি যাচ্ছে না। যেটা আমরা 2021-এর ক্ষেত্রে দেখেছিলাম যে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, তারা এই যে কোনো পার্টি থেকে কাউকে ধরে বেঁধে নিয়ে এসছে, একদম জয়েন করিয়েছে, পতাকা ধরিয়েছে, তারপরে টিকিট ধরিয়েছে। ঠিক আছে, এইটা আমরা 2021-এ বিজেপি দেখেছিলাম এবং সেটা ছিল সবথেকে বড় ব্লান্ডার। এবারে আমরা সেই দৃশ্য এখনও পর্যন্ত দেখিনি। ভোট ঘোষণা হয়ে গেল, প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল, তুমি দেখেছো কোনো জায়গায় বিজেপিতে জয়েন হয়েছে এরকম কোনো কিন্তু আমরা কিন্তু দেখিনি। ঠিক আছে, এবং বড় মুখ তো ছেড়ে দাও, ছোটো মুখও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেটা একেবারে স্থানীয় স্তরে 10টা পরিবার, 20টা পরিবার, 50টা পরিবার বা কোনো একটা জায়গা থেকে তৃণমূলের কাউন্সিলর যোগ দিচ্ছে, এইটা বাদ রেখে, ঠিক আছে, এটা কিন্তু এর বাইরে কিন্তু নেই, বিজেপিতে যোগদান পর্ব কিন্তু নেই। হ্যাঁ, যেটা আমরা এর আগেবারে দেখেছিলাম এবং আমরাই নাম দিয়েছিলাম যোগদান মেলা, হ্যাঁ, সেরকম তো এবার নেই। এবার এইখানে তৃণমূলে বিজেপির মধ্যে যেটা সবথেকে বড় যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে ভূমিপুত্র,
হ্যাঁ, এটা এবং যারা পুরনো দলীয় কর্মী। আমরা যে এই 144 জনের তালিকা দেখলাম, তাতে আমরা দেখতে পেলাম যে স্থানীয় স্তরে যারা আহ, এই মন্দার বাজারে, হ্যাঁ, একেবারে নিজেদের জান বাজি রেখে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি শ্রবণাদি, তাতে আহ, বিরোধী দল করাটাই একটা সবথেকে বড় চাপ। ঠিক আছে, যেখানে শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা, তাকে 100টির ওপরে সভা করার জন্য, মানে সভা করার জন্য 100টির ওপরে সভা করার জন্য হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হচ্ছে, এবং তারপরে তিনি সভা করতে পেরেছেন। তাহলে এখানে যে বিরোধীদের রাজনীতি করার জায়গাটা কত ছোট, সেটা এইটার থেকেই প্রমাণ হয়। তাহলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যারা দীর্ঘদিন ধরে বিজেপির মাটি কামড়ে বিজেপি করেছেন, তাদেরকে স্থান দেওয়া আছে। যেমন দুধ কুমার মণ্ডল, তাকে কিন্তু বীরভূমের থেকে সরিয়ে কিন্তু ময়ূরেশ্বরে প্রার্থী করা হয়, মানে বীরভূমের মধ্যেই রাখা হয়েছে। এই তারপরে স্বপন দাশগুপ্তর কথা এখানে বলা যায়। তিনি একসময় কিন্তু বিজেপির বড় পদে, রাজ্য স্তরের বড় পদে ছিলেন। ইদানিং তার নাম কিন্তু শোনোনি, কিন্তু তাকে প্রার্থী করা হয়েছে রাসবিহারীতে। মানে এই যে ব্যাপারগুলো, এটা হচ্ছে যে একেবারে তারা যে দীর্ঘদিন ধরে বিজেপি, অন্তত 1 বছর ধরে তারা তাদের মতন করে, আমরা যেটা জানি, মানে আমি যেটুকুনি জানি যে বিজেপি যেমন তৃণমূলের আইপ্যাক আছে না, তেমনি বিজেপি কিন্তু এরকম 3খানা ভোট কুশলী সংস্থার সঙ্গে তাদের টাই আপ আছে। 3টে, একটা নয়। এবং সেই 3টে সংস্থার আলাদা আলাদা রিপোর্ট জমা পড়েছে একদম তৃণমূল স্তর অবধি। তাছাড়া দলীয় যে রিপোর্ট আছে, সেই রিপোর্টও তাদের কাছে গেছে। সব কিছু মিলিয়ে আমরা দেখলাম যে এবার প্রার্থী তালিকাতে চমকটার থেকে বেশি আছে, সেটা হচ্ছে যে দলীয় স্তরে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে বিজেপির হয়ে, তাদেরকেই এবার সুযোগ দেওয়া। যেমন আমি একটু বলি তোমাকে, শিলিগুড়িতে শঙ্কর ঘোষ, বরানগরে সজল, আচ্ছা রুদ্রনীল ঘোষ, হ্যাঁ, তাকে হাওড়া শিবপুর, দিলীপের কথা তো বললাম। এছাড়া আছে তোমার হরিণঘাটায় অসীম সরকার, লকেট চট্টোপাধ্যায়কে কিন্তু পাঠানো হয়েছে সোনারপুরে। তিনি হুগলি থেকে এর আগেরবার হেরে গিয়েছিলেন লোকসভাতে, ঠিক আছে, তাকে পাঠানো হলো সোনারপুরে। এই যে পুরো ব্যাপারগুলো, এটা যেমনি আছে, কিন্তু আমরা একটু বামেদের দিকেও যদি দেখি, সেটা হচ্ছে যে মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়া, দীপশিতা ধর উত্তর দমদম, কলতানের কথাটা তোমার নিশ্চয়ই মনে আছে। কলতানের ব্যাপারটা একটু বললে ভালো হয়। সেটা কলতান দাশগুপ্ত। এই কলতান দাশগুপ্ত একেবারেই নবীন একজন বামপন্থী নেতা। আরজিকর আন্দোলনে কিন্তু একে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক আছে। তার আরজিকর আন্দোলনে গ্রেপ্তার হওয়া, এবং তাকে দাঁড় করিয়েছে কোথায়? পানিহাটিতে। পানিহাটিটা তুমি নিশ্চয়ই জানো যে অভয়া, যিনি আরজিকরে নৃশংসভাবে খুন হয়েছিল, সেই অভয়ার বাড়ি হচ্ছে পানিহাটি বিধানসভা। তাহলে এইখানে এই অঙ্কগুলো কিন্তু একটা বড় ফ্যাক্টর, তাই তো? তাহলে এইখান জায়গা থেকে দাঁড়িয়ে সিপিএম এবার দেখলাম যে খুব যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কিছু প্রার্থী বাছাই করা হয়েছে, যে তারা চাইছে যে অন্তত 0 থেকে খাতাটা যাতে খোলা হয়। একটা কথা রাজা বলি, এই যে তুমি বললে না 0 থেকে খাতা যাতে খোলা হয়, প্রথমত আমরা দেখেছি বামেরা কিন্তু ধীরে ধীরে একেবারেই তো তলানিতে চলে গেছে, যেটা 0 থেকে তুমি বলছো। সেখানে এবারের সিদ্ধান্ত যে কোনো জোট নয়, একা লড়াই করব। বাম তো একটু জোট করছে, এটা হ্যাঁ, ওটা রয়েছে একদমই। কিন্তু এই যে তাদের মধ্যে একটা বিষয়, এবার প্রার্থী তালিকার মধ্যে মহিলাদের একটা গুরুত্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি বামেদের এই তালিকার মধ্যে রয়েছে। তুমি একটু আগে সাবিনা ইয়াসমিনের কথা বললে, অর্থাৎ তামান্না খাতুনের মায়ের কথা বলেছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এক একটা ট্রাম্প কার্ড ইউজ করছে বামেরা, তারা কি সত্যি এই ভোট বৈতরণী পারের ক্ষেত্রে তাদের ধীরে ধীরে নিজেদেরকে আবার নতুন করে ওই ডুবে যাওয়া নৌকোকে উঠাতে পারবে বলে মনে হয়? দেখো, আমরা যদি বিগত ভোটগুলো দেখি, সেক্ষেত্রে ধরো দীপশিতা ধর বলো বা মীনাক্ষী মুখার্জি বলো, এরা তো এখন বামেদের আইকন। মানে যারা বাম রাজনীতি করতে এসছে, একদম মানে কলেজ বা বিশ্ববিদ্যালয় স্তরে যারা এখন বামফ্রন্টের রাজনীতি করে, তাদের আইকন এরা, ঠিক আছে। তাহলে মহিলা মুখ হিসাবে যদি আমি ধরি, তেমনি দীর্ঘদিনের মুখ হিসাবে যদি আমি আরেকজনের নাম করি, সেটি হচ্ছে গার্গী চট্টোপাধ্যায়। তিনি শ্রমিক নেত্রী, ব্যারাকপুর জোনে। তাকে নোয়াপাড়ায় প্রার্থী করা হয়েছে। এইবার আমি কেন নোয়াপাড়া? কারণ এই নোয়াপাড়া, ব্যারাকপুরের মধ্যে এই নোয়াপাড়াটা কিন্তু আমরা বাম আমলের পরেও সেখানে কিন্তু কংগ্রেস এবং বাম জোটের প্রার্থী জিতেছিলেন, ঠিক আছে।
তাই তো? তারপরে তিনি মারা গেলেন, সেই প্রার্থী কংগ্রেস প্রার্থী ছিলেন, মানে জোটের। হ্যাঁ, তারপরে সেগুলো উপনির্বাচনে তৃণমূল জিতে যায়, কিন্তু জিতেছিলেন কিন্তু মেন নির্বাচন। উপনির্বাচন কিন্তু কোনো সময় রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে কিন্তু খুব একটা বড় হিসাব করে ধরা হয় না। হ্যাঁ, তাহলে তাহলে দেখো, গার্গী চট্টোপাধ্যায় তিনি দীর্ঘদিনের বাম নেত্রী, শ্রমিক নেত্রী, আজকের নয়, পোর খাওয়া একজন রাজনীতিবিদ, তাকে আবার সেই নোয়াপাড়াতে দেওয়া হয়েছে। মানে এই যে হিসাব নিকাশ, মানে দীর্ঘদিনের অঙ্ক করে কোথায় কি হচ্ছে সেই অনুসারে প্রার্থী দেওয়া, এটা কিন্তু বামফ্রন্টের এবার ধরে নাও মাস্টার স্ট্রোক হিসাবে আমরা ধরতে পারি। ফলে অনেক আসন আছে যেখানে ত্রিমুখী লড়াইতে চলে যাবে। এটা একদমই পুরো, মানে তুমি সেই হিসাবে কিন্তু বলতে পারো যে ত্রিমুখী লড়াইয়ে চলে যাবে। যেমন আমি বরানগরের কথা বললাম, তেমনি এইটাও ধরতে পারো, বা মীনাক্ষীদের যেসব, মীনাক্ষী বলো, দীপশিতা বলো, সায়নদীপ বলো, কামারহাটিতে সায়নদীপ, কামারহাটি, হ্যাঁ হ্যাঁ, উত্তরপাড়ায় হচ্ছে আচ্ছা, উত্তর দমদমে, তারপরে তোমার রাজারহাট গোপালপুরে তোমার দাঁড়াচ্ছে গৌতম দেব, যিনি আমাদের রাজ্যের একসময় খুব বহু চর্চিত মূর্তি ছিল, আবাসন মন্ত্রী ছিলেন, তার ছেলে সপ্তর্ষি দেব। তারপরে তার ভ্রাতুষ্পুত্রকেও কোনো একটা আসনে যেন টিকিট দেওয়া হচ্ছে। মানে এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে ভোটের মুখে নামিয়ে, ধরে নাও যে শূন্য থেকে শুরু। আমি আবারও বলছি যে এরা যদি এখন থেকে একটা ভোটের প্রার্থী, মানে তো তার তো প্রচার তো চলবে, এবং এইবারে যদি হেরেও যায়, তর্কের খাতিরে ধরছি, তারা তো প্রচারে থাকবে, এবং তারা পরবর্তী নির্বাচনের জন্য তাদের নিজেদেরকে তৈরি করতে পারবে। এটা কিন্তু ওরা দীর্ঘমেয়াদী। কারণ আমি তোমাকে বলতে পারি, গতকাল, হ্যাঁ, কাঁচরাপাড়ায় বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু গিয়েছিলেন একটি সভায়। সেখানে তিনি কিন্তু পরিষ্কার করে বলেছিলেন, এই কথাটাই বলেছিলেন যে আমাদের প্রার্থী তালিকা তৈরি করতে একটু সময় লাগছে, তার কারণ আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগোচ্ছি। ঠিক আছে, এটা তিনি পরিষ্কার কাঁচরাপাড়ায় গিয়ে কালকেই বলেছিলেন। তার এবং আজকে আমরা প্রার্থী তালিকা দেখে আমরা সেটাই বুঝছি যে ওরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কি বুঝিয়েছেন, যে এই ইয়ং জেনারেশনকে তারা এগিয়ে দিচ্ছেন। হ্যাঁ, যেটা নিয়ে বামফ্রন্টের মধ্যে একটা ক্ষোভ ছিল, যে বয়স্ক যারা রয়েছে তারা এখন অনেকেই অথর্ব, কিন্তু তারা আঁকড়ে ধরে রয়েছে। তুমি দেখো, সুজন চক্রবর্তী, তার নাম নেই। মোহাম্মদ সেলিম নিজে রাজ্য সম্পাদক, তার নাম নেই। ঠিক আছে, এরকম অনেকের নাম নেই। হয়তো পরবর্তী তালিকায় তাদের নাম যদি আসে তো আলাদা ব্যাপার, কিন্তু এখনো পর্যন্ত নেই। মানে বার্তাটা পরিষ্কার। এইবার আসি তৃণমূলের কথা, তৃণমূল কী করবে, এটা তো সব থেকে বড় প্রশ্ন। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে স্ট্র্যাটেজি ভেঙে শাসক দল আগে কোনোভাবেই কিন্তু তালিকা ঘোষণা করলো না, করলো বিরোধীরা। সেখানে একটা তারপরে বাম দিয়ে শুরু হলো, তারপরে বিজেপিতে গেল। সেখানে সত্যি একটা বড় মানে প্রশ্নচিহ্ন তৈরি করছে যে সত্যি শাসক দল তাহলে কি তারা পরে ট্রাম্প কার্ডটা খেলবে বলে এরকম চিন্তা ভাবনা করলো, নাকি অন্য কিছু হতো? না গো, আমার যেটা ধারণা, ট্রাম্প কার্ডের ওদের কাছে কিছু নেই। কারণ এসআইআরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখনো পর্যন্ত প্রায় 70 লক্ষ নাম বাদ গিয়েছে। ঠিক আছে, এই 70 লক্ষ নামের মধ্যে আজকে দাঁড়িয়ে যেটা, মানে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি, রাজনৈতিক পর্যবেক্ষকরা আলোচনা করছেন, এবং তৃণমূলের অন্দরে যদি একটু ঢু মারা যায় তাহলেও দেখা যাবে, সরি, তাহলেও দেখা যাবে কিন্তু তৃণমূল প্রচণ্ড চাপে আছে। তারা প্রার্থী তালিকা করবে, তার যে হিসেব সেটাই করে উঠতে পারছে না, এবং সেই কারণে এই অবস্থা। তার কারণ আমি কেন প্রশ্ন করলাম ট্রাম্প কার্ড, কারণ ওই পারে যারা রয়েছেন আপনারা, তারাও এই প্রশ্ন ভাবছেন যে ট্রাম্প কার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি রাজা, সেটা হচ্ছে প্রকল্প ঘোষণা। আমরা দেখলাম যে ধরো ধর্মীয় মেরুকরণকে মানে যদি তাকে পাশে রেখে বা সরিয়ে রেখে বলতে পারি, প্রত্যেকটি সম্প্রদায়কে একত্রীকরণের জন্য মমতা সরকার কি করলেন না, ঠিক নির্বাচন কমিশনের দিনক্ষণ ঘোষণার আগেই ডিএ, বকেয়া ডিএর কিছু অংশ দিয়ে দেওয়ার ঘোষণা, মুয়াজ্জেম এবং পুরোহিতদের পাশাপাশি ভাতা বৃদ্ধির ঘোষণা। অর্থাৎ কিনা যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুসলিম ভোট ব্যাংকটাকেও শক্তপোক্ত করা, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু হিন্দুদের মধ্যে যে একটা তোষণের অভিযোগ তৈরি হচ্ছিল, সেই অভিযোগটাকে কিন্তু প্রশমিত করা। কি বলবে? দেখো, ভোটের 1-1.5 ঘন্টা আগে ঘোষণা হয়েছে। এবার মুয়াজ্জেম বা পুরোহিত ভাতাটা যদি চালু হয় সেটা হয়ে যেতে পারে, কিন্তু যে ডিএর কথাটা তুমি বললে, সেটা ভাওতাই। কারণ ফাইন্যান্স ডিপার্টমেন্ট, মানে তিনি যেটা এক্স হ্যান্ডেলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছিলেন, তিনি যেটা বলেছিলেন যে
পরবর্তী নির্দেশিকা ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেবে, এখনো পর্যন্ত দেয়নি, ভোট ঘোষণা হয়ে গেছে, তাহলে কখন দেবে? মানে এটা একটা জাস্ট মানে কোনো রকম ভাবে সরকারি কর্মী যারা আর কি ভোটে লড়াই করবে আর কি মেন কাজগুলো করবে তাদেরকে মানে ওই কি বলবো আমাদের ললিপপ ধরানোর মতো বিষয় বলতে একদমই ললিপপ ধরানোর মতো, মানে তিনি হয়তো চেষ্টা করেছিলেন, কিন্তু এইটারটা একটু ব্যাকে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে এই ডিএ নিয়ে যে মামলাটা প্রায় 3 বছর ধরে চলছে। 3 বছরের যে মামলা, সেই মামলায় আমরা বারে বারে দেখেছি ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্ট, এবং আবার সুপ্রিম কোর্টে গিয়ে লাস্ট অবধি যখন সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিল এবং বলে দিল 31শে মার্চের মধ্যে করতে হবে, সেটার ন্যূনতম বন্দোবস্ত কিন্তু তৃণমূল সরকার করেনি। কেন করেনি? সুপ্রিম কোর্ট আবার একটা এসএলপি করেছে, পিটিশন করেছে যে এইটাকে রিভিউ করার জন্য। এই রিভিউ পিটিশন যেটা করেছে, যে রায়টা সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই রায়টাকে আরেকটু রিভিউ করা, যে রিভিউ করে একটু সময় বাড়ানো হোক, এবং সময় বাড়ানোর জন্য যে যুক্তিটা রাজ্য সরকার দিয়েছিল তাতে সেটা বলা হচ্ছে যে যেহেতু রোপা 2009 থেকে এইটা কার্যকর করার কথা, সেখানে পরিষ্কার করে রাজ্য সরকার যে পিটিশনটা দায়ের করেছে সেখানে বলা আছে 2016 থেকে 19 অবধি ডিজিটাইজ আছে, তার আগে কিছু ডিজিটাইজ নেই। তাহলে ডিজিটাইজ যেহেতু নেই, তাহলে সেই অঙ্ক করা, মানে কার কত কর্মচারী এবং পেনশনার্সদের যে হিসেব, সেটা আমাদের করে ওঠা হয়নি, সেই জন্য আমাদের সময় আছে। তাহলে আজকে ভোটের 1 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে কি করে সেটা সম্ভব? এবং তিনি তো ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায়। ফাইন্যান্স ডিপার্টমেন্ট কিন্তু এখনও মানে কোনো যেটা গ্রিন সিগন্যাল দেয় গ্রিন সিগন্যাল না, তারা নোটিফিকেশান জারি করে। নোটিফিকেশন এবার নোটিফিকেশান জারি যতক্ষণ না হবে শোভনাদি, ততক্ষণ কিন্তু এই কার্যকর হবে না, কারণ এরপর আর নোটিফিকেশান জারির কোনো জায়গা নেই, যেহেতু ঘোষণা হয়ে গেছে এবং মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। তাহলে এটা কি বলবে তুমি? এবার এইটা নিয়ে আর আলোচনা করার নয়, আমরা একদিন আলোচনা করব, কিন্তু মোয়াজ্জেম আর পুরোহিত ভাতাটা হয়তো যেহেতু এটা আগে থেকেই চালু ছিল, ওটা হয়ে যাবে। একদমই তাই। এবং এই যে প্রকল্প এবং সেই প্রকল্পের মাধ্যমে তৃণমূল সরকার তার হাতিয়ারকে আরো সানিয়ে তুলছে, নাকি বিরোধীদের ধীরে ধীরে এগিয়ে আসা পরিবর্তনের চিন্তাভাবনাকে সামনে রেখে সেইটা বেশি স্ট্রং হচ্ছে আগামী দিনে, সেটা তো সময়ের অপেক্ষা। কারণ 2024-এর এই ভোট বৈতরণী পার করা এটা একটা বড় প্রশ্নচিহ্ন। কারণ সামনে আমরা এসআইআর এর প্রসঙ্গ যদি তুলি, এসআইআর রয়েছে, এসআইআরে এই যে ভোটার তালিকা সংশোধনে এতগুলো নাম বাদ পড়া, প্রার্থীর তালিকার থেকে নাম বাদ চলে যাওয়া একটা বড় ফ্যাক্টর কাজ করছে কিন্তু শাসক দলের ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু মোদির এই জঙ্গলরাজ পশ্চিমবঙ্গে যে ঘোষণা, যে আখ্যা দেওয়া হয়েছে, বা দুর্নীতি বা মহিলা নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন, তাও কিন্তু একটা বিশাল জায়গা তৈরি করতে পারে। সুতরাং শুধু অপেক্ষা যে আগামী দিনে কি হতে চলেছে এই বাংলার ভবিষ্যৎ নির্বাচনে পরে। অবশ্যই নজরে থাকবে এই অনুষ্ঠান বিশেষ আপনাদের জন্য। আপনারাও দেখতে থাকুন নিউজ বর্তমান।